আমার লাইফে স্পেশাল দিন বলে কিছুই হয় না, কোনো দিনও হয় না। যেটুকুনি আশা করি, বিন্দুমাত্র আশা করি, সেটাও হয় না। বিয়ের পরে আজ অব্দি যতগুলো স্পেশাল দিন হয়েছে সব সময় আমার সাথে কিছু না কিছু ঘটেছে। হয় মুড অফ হয়েছে, না হলে ঝগড়া অশান্তি হয়েছে, না হলে মন খারাপ হয়েছে, কিছু না কিছু হয়েছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, এটার জন্যই শুধুমাত্র বেঁচে আছি আর কি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাল থেকে ঘর গুছিয়েছিলাম, ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো। সমস্ত ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, মানে এই আলমারি, ওই কাঠের আলমারি, সব 3টা আলমারি গোছানো হয়ে গেছে। আর এখন আমি ঘুম থেকে উঠেছি, এখন বাজে 8টা 21, উঠেছি তখন 7:30 বাজে। তো এতক্ষণ ধরে আমি ঘরটা পরিষ্কার করছিলাম, মানে এখানে মাদুর পাতা ছিল, মাদুর তুলে সমস্ত ফ্লোরটাকে ঝাড় দিলাম, এই ঘরটা ওই ঘরটা ঝাড় দিলাম। আর মেঘনা এখন বসে বসে ড্রয়িং করছে। অ্যাকচুয়ালি ও না সকাল সকাল উঠে পড়ে এই ঠান্ডার মধ্যে, ওই জন্য আমি মশারিটা খুলিনি। ওর খাবারটা রেডি করবো, তারপরে মশারি টশারি খুলে ওকে খাওয়াবো। তো মশারিটা খুলে দিলে না একটু বেশি ঠান্ডা লাগে। তো এখন এই যে এই ঘরটা ঝাড় দিলাম, পরিষ্কার করলাম, আর এই ঘরটাও পরিষ্কার করলাম এই যে। আর এখন আমার এঁটো বাসনগুলো আছে, ওই যে এঁটো বাসনগুলো আছে। এখন আমি এঁটো বাসন ধোবো, ব্রাশ করবো, চা করবো, 1 কাপ লিকার চা খাবো, আর মেঘনারও খাবার করবো। আজকে দুধটা শেষ হয়ে গেছে, আমি আবার বলছি দুধ চা। অ্যাকচুয়ালি আমি না হাফ প্যান্ট পরে আছি, যদি নাইটি পরা থাকতাম তাহলে আমি দোকান থেকে দুধটা নিয়ে আসতাম। এখন আমাকে আবার নাইটি পরতে হবে বা আবার কিছু একটা পরতে হবে, তারপরে দোকানে যেতে হবে। আর ওর বাবাকে বলেছি, ওর বাবা মাংস এনে দিয়ে গেছে, বাজার টাজার করে দিয়ে গেছে, দুধটা আনতে ভুলে গেছে। তো লেট হয়ে গেছে আজকে এমনিতেও। আজকে হচ্ছে সানডে, স্যাটারডেতে শুধু ছুটিটা থাকে। আর আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। আজকে 6টা বছর পূর্ণ। গত বছর পুরো প্ল্যান ভেস্তে গেছিলো, কিচ্ছু হয়নি, পুরো দিনটা বেকার গেছিলো, খুবই খারাপ একটা বছর গেছিলো সেই বছর বিবাহ বার্ষিকীটা। আর প্রতি বছর কিছু অনুষ্ঠান না করি, মোটামুটি সাজুগুজু করে একটু কেক কাটিংটা হয়। তো আজকে জানি না কি হবে সকাল থেকে। তো ইচ্ছে আছে একটু মায়ের কাছে পুজো দিতে যাব। নতুন শাড়ি তোমাদের দুটো দেখেছি, একটা ইচ্ছা আছে রাতে পরবো যদি সেলিব্রেশন হয়, আর যদি না হয় তাহলে বাদ দিলাম। কেননা কোনো কিছু প্ল্যানিং নেই, কেননা ওর বাবার আস্তে আস্তে রাত্রি 11টা বেজে যায় কোনো দিন, আর বেশিরভাগ দিনই 10:30 15 হয়ে যায়। যাই হোক, তো আজকে কি মেনু হবে সেটা নিশ্চয়ই তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পারবে। ততক্ষণে চলো আমি বাসি কাজগুলো সেরে নিই, মানে বাসনটা ধুয়ে চা করে মেঘনার জন্য খাবার করে নিয়ে এসে তারপরে আমি ঘর মুছবো। ঘরটা মুছে নিয়ে আমি শ্যাম্পু করে স্নান করে রেডি হবো, আর একদম রেডি হয়ে তোমাদের সাথে আসবো। আর হ্যাঁ, আমি রান্নার সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়ে একবারে রান্নাবান্না কমপ্লিট করে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকে আজকে সারাদিন রাতের ভিডিওটা তোমরা আজকে পাবে। বন্ধুরা, বলেছিলাম রান্নাবান্না কমপ্লিট করে রেডিমেডি হয়ে বেরোবো, তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মেঘনাকেও সকালে কটা ভাত খাই দিলাম, মেঘনাকে স্নান করালাম, আমিও শ্যাম্পুটার মধ্যে স্নান করলাম। আর এই যে নতুন শাড়িটা পরেছি, আর সত্যি কথা বলতে না ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা লাগছে, ওই জন্য আমি এই কালোটার সাথেই পরলাম, এই কালো ইনারটার সাথেই। আর হ্যাঁ, এটার সাথে এই শাড়িটার সাথে সাদা হাকোবা ব্লাউজ পরলে ভালো লাগতো, বাট আমার সেই ব্লাউজটা নেই। প্লাস অন্যান্য যেসব ব্লাউজগুলো আছে আমি বেরও করেছিলাম, এই দেখো একটা খয়েরি কালারের ব্লাউজ বের করেছিলাম, ভেবেছিলাম একটা চোকার পরবো, একটা গোল্ডেন কালারের কানের পরবো, বাট আমার একটা ব্লাউজও গায়ে হচ্ছে না, সব টাইট হয়ে গেছে, সেলাই খুলতে হবে। আর যেগুলো গায়ে মানে হবে মোটামুটি সেলাই খুললে পরেও, সেগুলো আমার না মানে পেছনে হুক দেওয়া, সব কটা পেছনে হুক দেওয়া ব্লাউজ, মানে একজনকে লাগবে পরাতে, তো ওই জন্য আমি এটাই পরে নিলাম। আর মেঘনাকেও রেডি করে দিয়েছি, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাইরে বেরোই, তারপরে পুরোপুরি সম্পূর্ণ রেডি। এখন যাবো মায়ের কাছে পুজো দিতে, এখন বাজে 12টা 27, অনেকটা লেট হয়ে গেল। চলো, যেমন লাগছে তাকাতে পারছো না, রোদে তাকাতে পারছো না। ঠিক আছে। তো তারপরে সেরকম ভিডিও করতে পারিনি, কেননা ব্যাক ক্যামেরায় ভিডিও করে দেওয়ার জন্য কাউকে লাগে, আর পুজো দেওয়ার সময় তো ফোন বের করবো কি করে। পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে মন্দিরে অতটা ভিড় নেই, জাস্ট 3-4 জনা ছিল পুজো দেওয়ার জন্য। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। মেঘনা দেখো ধূপকাঠি জ্বালাচ্ছিল, আর এই যে ঘন্টা বাজাতে পারছে না, তাই ভয়ও পাচ্ছিল একটু একটু, মানে দড়িটা এত মোটা তো ওর হাতেও পাচ্ছিল না। পুজো দেওয়া হয়ে গেছে, আর এত সুন্দর রোদ লাগছে, আমি তো ঘর থেকে বেরোই না, তাই রোদের মুখও দেখতে পাই না, মানে গায়েও রোদ লাগাতে পারি না। আর সকাল সকাল শ্যাম্পু দিয়ে স্নান টান করার পরে এই যে রোদটা গায়ে লাগছে না, এত ভালো লাগছে। আর ডিসেম্বর মাসে যে এত শীত পড়ে গেছে, যেন মনে হচ্ছে জানুয়ারি মাসের শীত। যাই হোক, তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু যাবো মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। বন্ধুরা, এই যে বাড়ি চলে এলাম পুজো দিয়ে, আর সবাইকে প্রসাদ দিলাম নিচে মিলনদার দোকানে, তারপর ঠাম্মা দাদুকে সবাইকে প্রসাদ দিলাম। আর
এখন হচ্ছে 1টা বাজে। এখন আমিও খাওয়া দাওয়া করবো, কারণ আমি তো পুরো নাকে আছি, প্রচণ্ড খিদে পাচ্ছে। সে 1 কাপ লিকার চা খেয়েছে, ওর কাণ্ডটা দেখো, ওখান থেকে এখানে আসছে। যাই হোক, তো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানি। আর এই গলার কি বলে, সেট বলে না হার বলে জানি না, আর এটার সাথে ম্যাচিংও হয়েছে কিনা আমি তাও জানি না। পরেছি অন্য একটা গোল্ডেন শাড়ি আছে, সেটার সাথে পরবো বলে কিনেছিলাম, দীঘা থেকে কিনেছিলাম। এটা দীঘা থেকে কিনেছিলাম, 30 টাকা নিয়েছিল মনে হয়। ভালোই কিন্তু দেখতে, সেই চিনিপুঁতি হয় না, সেই চিনিপুঁতি। কিন্তু মেঘনা টেনে ছিঁড়ে ফেলেছিল একটা লাইন, ওই জন্য আমি আবার সুতো দিয়ে করেছি বলে এই প্যাচটা হচ্ছে না, মানে এই যে এই প্যাচটা যেটা আছে এদিকে দেখো হচ্ছে না এই প্যাচটা। যাই হোক, কিন্তু কানেরগুলো খুব সুন্দর হয়েছে। চলো তাহলে খেতে বসি, মানে শাড়িটারি ছেড়ে খেতে বসি, আর তোমাদেরকে দেখাই যে রান্নাটা আজকে কেমন হয়েছে আর কি কি রান্না করেছি সেটাও দেখাবো। হ্যাঁ, তো বন্ধুরা, যে শাড়িটারি ছেড়ে নিয়েছি আর এটা পরে থাকবো, কেননা ঠান্ডা লাগছে খুব। আর এখন এই যে আমরা খেতে বসেছি, দেখো কি কি রান্না হয়েছে। চিকেন, লাল শাক ভাজা, বেগুন ভাজা, শিম দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, আর এটা হচ্ছে গিয়ে কালকের তেলাপিয়া মাছটা ঝালটা ছিল, 2 পিস মাছ রয়েছে, ওটা এখন খেয়ে ফিনিশ করে দিতে হবে, নাহলে আর খাওয়া যাবে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক বেজে গেছে, 1:30 বেজে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা তো ভাত টাত খেয়ে শুয়েছিলাম, ঘুমাইনি, বাট এমনি শুয়েছিলাম। আর এখন এই যে চা করলাম, র চা। আর কি করছি দেখো, এরকম আতপ চাল নিয়েছি, ঘি দিয়ে মাখাচ্ছি, আর এদিকে দুধ ফোটাচ্ছি, পায়েস করবো। আর এদিকে মাংস কষাটা মানে রাতেও হয়ে যাবে, ওই জন্য রাত্রেবেলা করবো লুচি। তখন তোমাদের বললাম যে রাতে কী করবো দেখা যাবে, রাত্রেবেলা লুচি করব। আর এই যে মাংস কষা আছে, তো এটা দিয়ে হয়ে যাবে। আর এখন আমি পায়েসটা করছি, তো চলো আমি চাটা খেয়ে নিই, পায়েসটা করে নিই, তারপরে একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো, লুচিটা তো গরম গরম খেতেই ভালো লাগে, তাই ওর বাবা যখন আসবে তখনই ভাজবো বলেছিলাম। আর এখন কিন্তু বাজছে 11:30। আমাদের কোনো সেলিব্রেশন হয়নি, হবেও না। ওর বাবা কেক নিয়ে এসে, আর আমার এত মাথা যন্ত্রণা করছে, আমি নিচের থেকে দোকান থেকে স্যারিডন এনে খেয়েছি, তারপরে ওর বাবা আসার পরে আবার ওর বাবার থেকে ওষুধ নিয়ে খেয়েছি। শরীরটা ভালো না, মানে মুডটাই পুরো অফ হয়ে গেছে। ভেবেছিলাম শাড়ি পরবো, সাজবো, লিপস্টিক পরবো, সোনার গয়না পরবো, তারপরে একটা ছোট্ট করে সেলিব্রেশন করবো। যেগুলো ছোটোখাটো ইচ্ছেগুলো সবার থাকে, কিন্তু সবার জীবনে তো সবকিছু পূরণ হয় না। তো ওর বাবা কেকও নিয়ে এসছে, কিন্তু ওই যে আমার শরীরটা ভালো নেই, আর শরীরটা খারাপ থাকলে বিশেষ করে যাদের মাইগ্রেন আছে, মাথা যন্ত্রণা যাদের আছে, তারাই একমাত্র জানে। তার মধ্যে আবার এই আমাকে এত কিছু করতে হচ্ছে। সে 8টা থেকে বসেছি, এখন বাজে 11:30। তারপরে মেঘনাকে খাইয়ে দিলাম 2টো লুচি, আর মাংস থেকে একটা আলু নিয়ে খাইয়ে দিয়েছি ওকে। আর আমি মানে মাংস খাওয়াইনি, কেননা সন্ধ্যাবেলা ওকে দুধ খাইয়েছিলাম, তার জন্য আর মাংসটা খাওয়াইনি। আর হ্যাঁ, মেঘনার ঠাম্মা দাদু আমাদের দুজনকে টাকা দিয়েছে গিফট কেনার জন্য, বলেছে তোমাদের পছন্দ মতো কিনে নিও। ওর বাবাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। তারপরে আবার কাকা শ্বশুরকে ডেকেছিলাম লুচি ঘুগনি, সরি ঘুগনি না, মাংস খাওয়ার জন্য। কাকা শ্বশুরের শরীরটা ভালো না, প্রচন্ড নাকি গ্যাস অম্বল হয়েছে, পিঠে যন্ত্রণা করছে, বললো প্যাকেট করে দিয়ে দাও, আমি বাড়ি গিয়ে ধীরে সুস্থে খাবো, এখানে বসে আমি খেতে পারবো না। কেননা কাজ থেকে আসার পরে জামা প্যান্ট ছাড়বে, ফ্রেশ হবে, তারপরে তার জন্য কাকারটা সব প্যাকিং করে ওর বাবাকে বললাম দিয়ে চলে আসো। ওর কাকাকেও আমি ডেকেছিলাম, মানে আমার কাকা শ্বশুরকেও ডেকেছিলাম যে ছোট একটা সেলিব্রেশন করবো। কাকা শ্বশুর বলছে আমি সিঁড়ি দেওয়ার উপরে উঠতে পারবো না, আমার শরীরটা ভালো নেই, তুমি খাবারটা প্যাকেট করে দিয়ে দাও। তাই আমি খাবারটা প্যাকেট করে দিয়ে চলে এলাম। আরও মন মেজাজটা আরও ভালো ছিল না, কেননা আমার জীবনে যখনই কোনো সেলিব্রেশন বা কোনো আনন্দের দিন আসে, তখনই আমার সাথে কিছু না কিছু হয়। এটা জানি না কেন ভগবান আমার সাথে এটা করে। আমার এই নিয়ে 6 বছরের অ্যানিভার্সারি, প্রথম বছর বিবাহবার্ষিকী যখন আমি টিকটক করতাম, তখন আমার ঠাম্মা শাশুড়ির কাছে গিয়ে একটা কেক নিয়ে সেলিব্রেশন করেছিলাম। প্রথম বছরটা মোটামুটি ভালোই কেটেছিল। তারপরের বছর মেঘনা হলো, সেলিব্রেশন হলো না, করোনা, পুরোপুরি লকডাউন। তারপরের বছর মানে 2022-এ মেঘনা ছোট ছিল, আমি ওই বাড়িতে ছিলাম, আমার বরের সাথে আমার রাগারাগি হয়েছে, সেলিব্রেশন করিনি, পরের দিন কেক কেটেছি। তারপরের বছর মানে 2023-এ মেঘনার এত শরীর খারাপ, ওকে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হয়েছিল রাত্রেবেলা, তাই পরের দিন আমরা সেলিব্রেশন করেছিলাম। আর এটা হচ্ছে 2024, মানে এই বছরও আমার জীবনে এটাই ঘটলো। ওর বাবার সাথে একটু রাগারাগি করেছি ছোটখাটো ব্যাপার নিয়ে। বন্ধুরা, রাতের ব্লগটা শেষ করতে পারিনি, মুড খারাপ হয়ে গেলে জানো তো তোমরা কি হয়। আর আমার জীবনে এটা ঘটে, আমি কেন জানি না, আমার জীবনে ভ্যালেন্টাইন্স ডে, বার্থডে, ফার্স্ট উইশ, অ্যানিভার্সারি, এগুলো কোনো কিছুই হয় না। মানে ওই মেয়ের জন্য যেটুকু করি, হাজব্যান্ডের জন্যও করি, ওর জন্মদিনেও যতটুকু সামর্থ্য আমি ততটুকুই করি, কিন্তু আমার জন্য কোনো কিছুই হয় না কখনো। এই যে মানে ছোটোখাটো যেসব মেয়েরা দেখবে কোনো চাহিদা নেই, কোনো টাকা পয়সা গয়নাগাটি কোনো কিছু চাহিদা করে না, তাদের জীবনে যে ছোটোখাটো আশাগুলো তারা করে না, তাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে। আমি এত সাধারণভাবে চলি, মানে মনটাও মাঝে মাঝে খারাপ হয়ে যায়।
তারপরে মেন কথা হচ্ছে সম্পূর্ণ একা একা থাকি, একদমই ভালো লাগে না সত্যি বলতে। এই যে আমি বিছানায় রয়েছি বাসি মুখে, জাস্ট চাটা মানে খেতে বসেছি এই যে, তো বলছি যে সত্যি আমার ভালো লাগে না এখানে, সত্যি মানে মন থেকে বলছি। শুধুমাত্র ওই যে ম্যাচুরিটি সংসার, এটা আমার এখানে আমাকে থাকতেই হবে, ওই জন্যই তো বাপের বাড়ি গেলে এতদিন থাকি। কেননা আমি যেখানে মানুষ হয়েছি সেই পরিবেশের তুলনায় সম্পূর্ণ বিপরীত একটা পরিবেশে আমি থাকি। প্রথম প্রথম তো খুবই কষ্ট হতো, তারপর মেয়েটা হওয়ার পরে মেয়েটাকে নিয়ে সময় কেটে যায়, ভালো লাগে না। এখানে লোকজন নেই, কেউ কারোর সাথে মেশে না, কেউ কারো বাড়ি যায় না, আমার পরিচিত কোনো রিলেটিভ এখানে নেই যে মন খারাপ বলে তার কাছে যাব বা তার বাড়িতে যাব। সবাই হচ্ছে কি 150, 200, 300 কিলোমিটার দূরে থাকে। তারপরে হাজব্যান্ডও বাড়ি থাকে না। তারপরে সেই ছোটোখাটো ব্যাপারগুলো যেমন রেস্টুরেন্টে যাওয়া, শপিং করা, ঘুরতে যাওয়া, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এগুলো কোনো কিছুই মানে হয় না, হয়ে ওঠে না। আর ওর বাবারও সময় হয় না, সারাদিন বাড়ি থাকে না। তারপরে মেয়েটাকে নিয়ে বোবার মতন সারাদিন একা একা ঘরে থাকি, ফোন দেখবো আর কত, আর ফোন দেখবো, কত টিভি দেখবো, কত আর একা একা থাকবো, ভালো লাগে না। ওই বন্ধু বান্ধবদের সাথে চ্যাটিং করতেও ভালো লাগে না, মানে কেমন যেন একটা জীবনটা, মানে সত্যি বলছি, মানে পুরো নিম পাতা তেজপাতা যাই বলো না কেন। তোমরা লক্ষ্য করবে আমার ব্লগ দেখলে যে আমি কিন্তু আমার রিলেটিভদের বাড়ি, মানে আমার রিলেটিভের কথা বলছি, আমার না আমার বাপের বাড়ি বা আমার দিদির বাড়ি গেলে তখন কিন্তু আমি উল্লাসে থাকি, তখন আমার কোনো ডিপ্রেশন, কোনো টেনশন, কোনো চাপ, কোনো মানে দুঃখ, কোনো কষ্ট কিছুই থাকে না। মানে একদম ফ্রিলি পুরো খোলা আকাশে উড়তে পারি, মানে কি বলবো, খাঁচার পাখি যখন বাইরে বেরোয় বা গোয়ালের গরু যখন ছাড়া পায় যেরকমটা সেরকমটা। তো কি আর করা যাবে, এই কি আর করা যাবে, এই যে মানিয়ে নিচ্ছি এই করে করে তো 6টা বছর কেটেই গেল, পার করে দিলাম। আর কষ্ট কিছু না, মন খারাপ হয় একটু মাঝে মাঝে, এছাড়া আর কিছুই না। আর এর থেকেও তো অনেকের আছে যে কিছু হয় না, যেমন আমার বড়দি, মেজদি, শেষদি, ওদেরও মানে আমার বড়দির তো কোনো দিনও সেলিব্রেশন করেনি, আমি তো তাও একটু কেক টেক কাটাকাটি করি। যাই হোক, কেক এনে রেখেছি, ওর বাবা কেক এনেছে, তারপরে কেকটা ফ্রিজে রয়েছে এখনো। আমার এত ঠান্ডা লেগেছে না, কি বলবো, কেকের যে ওপরে ফুলটা, মেঘনা কত আনন্দ করছিল যে মা নতুন জামা পরবো, তুমি সাজবে। সকালবেলা মেয়েটা আমার ঘুম থেকে উঠেই বলছে, মা, আমি বললাম তুমি কেক কেটেছো কালকে? বলছে হ্যাঁ, আমি কেকের ফুলটা খেয়েছি, তুমি আমাকে তো নতুন জামা পরিয়ে দিলে না। মুডটা খারাপ কী করে হয়েছে তাও বলি, যখন আমি আমার হাজব্যান্ডকে বললাম না, হাসিও পাবে তোমাদের শুনলে, দোষটা আমারই, মানে আমার স্পেশাল দিনগুলোতে বিশেষ করে আমার কারণেই কিন্তু মানে দিনটা স্পয়েল হয়ে যায়। তো বলছিলাম যে ওর সবাইকে, মানে দাদু ঠাম্মা, ছোটো দাদু সবাইকে ডেকে একটু কেকটা কাটবো, একটু ভিডিও করবো, যেহেতু আমি একটা মানে ভিডিও করি সেই কারণে একটা রিলস বানাবো বা একটা সেলফি নেবো বা সবাই মিলে একটা ফ্রেম বন্দি করবো, যেটা সামান্য বিন্দুমাত্র একটা ইচ্ছে বা শখ বা খুশি বলতে পারো, এই সামান্য খুশিটুকু আমার কপালে জোটে না। যাই হোক, এমনি তো মাথাটা যন্ত্রণা করছিল, শরীরটা ভালো ছিল না, তাও আমি ভেবেছিলাম যে শাড়ি ব্লাউজ বের করেছি পরবো, তখনই ওর বাবা বললো যে ওর দাদু আসবে না, শরীরটা ভালো নেই, আবার ওপরে আসবে না। তখন আমি রাগ করে বললাম ঠিক আছে তাহলে খাবারটা দিয়ে আসো। আর আমি বললাম যে রেডি হচ্ছি, তুমি তাহলে ভিডিও করে দেবে, একটু কাকাকে ডাকো। বলছে আমি কিন্তু আর প্যান্ট ট্যান্ট পরবো না, আমি হাফ প্যান্ট পরেই থাকবো। তখনই আমার মাথাটা গরম হয়ে গেছে যে কেন, তুমি তো হাফ প্যান্ট, বলছে আমি তো কাজ থেকে এলাম, সারাদিন ভাল লাগে না, একটু ফ্রেশ হবো, ভাল লাগছে না, সারাদিন জামা প্যান্ট ফুল প্যান্ট মূল প্যান্ট পরে থাকে, বিরক্ত লাগছে। তা ওই ছোট্ট ব্যাপারটা নিয়ে আমার মুডটা অফ হয়ে গেল আর মনটাও খারাপ হয়ে গেল। তারপরে তোর বাবা অনেকবার ফোর্স করেছে, বিছানায় কেক এনে মেঘনাকে আমাকে ডেকে অনেকবার, কিন্তু আমি এমনই মুডটা অফ হয়ে গেছে যে আমি বললাম না, কোনো সেলিব্রেশনের দরকার নেই, কোনো বছর হয়নি যখন, প্রত্যেক বছরই এটা হয়, প্রত্যেকটা বছর, মানে একটা বছর ভালো জানো। ফার্স্ট টাইমে শুধু ওইটা আমার কাছে গিয়ে কেকটা কাটিং করেছিলাম, এছাড়া কোনো বাড়ি কোনো কিছু হয়নি। কেননা ডিসেম্বরে যখন লকডাউন ছিল 2020-তে, তখন আমার হাজব্যান্ড যেতে পারেনি, একাও সেলিব্রেশন হয় না, করিনি। আর তারপরে বিয়ের আগেও আমাদের বাড়িতে জন্মদিনের নিয়ম নেই, এগুলো আমার মা তো জানেই না আমাদের জন্ম ডেট কবে, আমরা ছটা ভাই বোন, আগেকার দিনের মানুষ আমরা সবাই হয়েছি, তখনও তো মানে অত কিছু জানে না আমার মা। যাই হোক, শুধু মাসগুলো জানে আমরা ভাই বোনগুলো কোন মাসে হয়েছে, কিন্তু ওই বার্থডে, পায়েস করা, কেক কাটিং এগুলো নিয়ম ছিল না বলে কোনোদিনও করেনি। কিন্তু তাই বলে কি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা করবো না, করি। কিন্তু এখন তো এটা একটা মানে ফ্যাশন হয়ে গেছে না, যে কোনো কিছুতে সেলিব্রেশন মানে কেক কাটা, তো এখন আর জন্মদিন লাগে না কেক কাটতে, সব কিছুতেই কেক কাটিং করা হয়। তো এই যে ছোটোখাটো আনন্দগুলো, এগুলো তো মানে সবাই একটু আশা করে, সেটাও হয় না। কিন্তু দিনটা আমার জন্যই গেছে, সকাল থেকে ঠিকঠাক ছিলাম যে অ্যানিভার্সারি বরকে নিয়ে পুজো দিতে যাবো, সেটাও হলো না, মেয়েকে নিয়ে চলে গেলাম। বললাম না যে পুরো সম্পূর্ণ একা থাকি, মেয়েটার জন্যই শুধুমাত্র বেঁচে আছি, পুরো জীবন তো লাশের মতো। তো চলো আর বেশি বকবক করলাম না, টাটা, এখন মেয়েকে নিয়ে স্কুলে যাবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার মানে সব কিছু যেন ভালোভাবে হয়ে যায়, কারো যেন কোনো কিছু যেন স্পয়েল না হয়, সুন্দর স্পেশাল দিনগুলো। চলো টাটা।